হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো হাউ টু রাইট ডিসকাশন এসেস ইন আইএলটিএস রাইটিং টাস্ক 2। আমরা সবাই জানি যে আইএলটিএস রাইটিং টাস্ক 2 তে ৫ ধরনের কোয়েশ্চেন আসতে পারে। এর মধ্যে একটা হলো অপিনিয়ন বেস, যেটা আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি। যারা দেখেননি এখনো তারা দেখে আসতে পারেন। আর এই ভিডিওতে আমরা দেখব ডিসকাশন এসে নিয়ে যাবতীয় তথ্য। আশা করি এই ভিডিওটা দেখে ফেললে আপনার ডিসকাশন এসে নিয়ে যত ভয় বা যত কনফিউশন বা কিভাবে লিখবেন বুঝতে পারছেন না, সেটা সব ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমরা দেখে নিই যে একটা ডিসকাশন এসে কি। A discussion essay ask you to discuss two opposing views about a topic। মানে কি? মানে হলো যে একটা মতামত দেওয়া থাকবে, যেটার পক্ষে কিছু মানুষ থাকবে, বিপক্ষে কিছু মানুষ থাকবে। তো আপনার ২ টা পক্ষ নিয়েই কথা বলতে হবে। মানে হচ্ছে যে ২ টা পক্ষের ব্যাপারে আগে কথা বলে নিতে হবে যে কে কি বলতেছে, কেন বলতেছে, দেন আপনার অপিনিয়ন দিতে হবে যে আপনি কোন পক্ষে আছেন। তো দ্য কোয়েশ্চেন ইউজুয়ালি প্রেজেন্টস, মানে প্রশ্নে কি চাবে? প্রশ্নে চাবে আপনার কাছ থেকে যে একটা অপিনিয়ন, মানে ২ টা পক্ষ তো কথা বলতেছে, তো একটা পক্ষের কথা আপনি আগে বলবেন, ওয়ান সাইডেড অপিনিয়ন। দেন অ্যানাদার অপোজিং অপিনিয়ন, মানে ওই কথাটার যে একটা কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট থাকবে বা বিপরীত একটা মতামত থাকবে, সেটা নিয়ে আপনার কথা বলতে হবে। এরপরে হলো দেন আস্ক ফর ইওর অপিনিয়ন, মানে আপনার অপিনিয়ন কি সেটা জানতে চাবে। তো এখন আসেন আমরা কিছু কমন কোয়েশ্চেন প্যাটার্ন দেখে নিই যে কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে। প্রথমে আসতে পারে যে সাম পিপল থিঙ্ক দিয়ে একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, হোয়াইল আদার্স বিলিভ, এবং আরেকটা স্টেটমেন্টে দেওয়া থাকবে যে এটার এগেনস্টে মানুষ কি মনে করছে, এবং লাস্টে দেওয়া থাকবে ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন। মানে ২টা ভিউ নিয়ে কথা বলেন, দেন আপনার অপিনিয়নটা দেন। এরপরে আরেকটা প্রশ্ন আসতে পারে যে ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর ওন অপিনিয়ন। মানে কি, যে কোনো একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, দিয়ে আপনার কাছে বলবে যে ২টা ভিউ নিয়ে কথা বলো আর নিজের মতামতটা দাও। ডিসকাস বোথ ভিউ দেখলেই বুঝে ফেলতে হবে যে এটা একটা ডিসকাশন এসে। এই যে সেম জিনিস আবার ডিসকাস বোথ সাইডস অফ দ্য আর্গুমেন্ট, মানে যে আর্গুমেন্টটা দেওয়া থাকবে এটার উভয় দিক নিয়ে কথা বলো এবং গিভ ইউর ওন অপিনিয়ন, মানে আপনার অপিনিয়নটা দেন। আর আরেকটা জিনিস এটা মাথায় রাখতে হবে যে কম্পেয়ার দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন। এই প্রশ্নটাতে অনেকেরই সমস্যা হয় যে আইএলটিএস এর যে ৫টা টাইপ আছে এর মধ্যে একটা হচ্ছে যে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, বাট এইটা কোনটা? এখানে তো অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ বলা আছে। দেখেন এখানে বলছে যে কম্পেয়ার দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, মানে কি ২টাই কম্পেয়ার করতে বলছে, তো ২টা নিয়ে কথা বলতে বলছে, মানে এটা ডিসকাশন এসে। বাট কোয়েশ্চনটা যদি এরকম থাকতো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের থেকে বেশি হয়ে গেছে এরকম যদি বলা থাকতো, তাইলে ওইটা অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়তো। ওইটা আমরা ওই পার্টিকুলার ভিডিওতে দেখবো। ডিসকাশন এসে যেহেতু আজকে, তো ওইটা নিয়ে আমরা আজকে কথা বলতেছি না। তো এখন দেখতে হবে যে আপনার কি খুঁজতে হবে একটা প্রশ্নের মধ্যে, যাতে আপনি 100% শিওর হইতে পারেন এটা একটা ডিসকাশন আছে। তো প্রথমেই আপনি দেখবেন আর দেয়ার টু অপিনিয়ন্স, মানে কি এখানে কি ২টা অপিনিয়ন দেওয়া আছে, অথবা আপনি দেখবেন ডাজ ইট সেজ ডিসকাস বোথ ভিউজ, এই একটা ওয়ার্ডই এনাফ আপনার ডিসকাশন এসে কিনা এটা বোঝার জন্য। আর ডাজ ইট আস্ক ফর ইওর অপিনিয়ন, আপনার অপিনিয়ন চাইতেছে কিনা। তো এই কয়টা জিনিস যদি থাকে আপনি বুঝে যাবেন এটা একটা ডিসকাশন এসে। আশা করি আর কোনো কনফিউশন থাকবে না যে আপনি কিভাবে বুঝবেন যেটা ডিসকাশন এসে কিনা। খুবই ইজি, যে ২টা অপিনিয়ন লাগবে, ২টা ভিউ নিয়ে কথা বলতে হবে এবং আপনার অপিনিয়ন চাবে, দ্যাটস ইট। তো এই কয়টা জিনিস থাকলেই ডিসকাশন এসে। এখন আসেন একটা ইম্পর্টেন্ট পার্টে, যে স্ট্রাকচার অফ দ্য এসে। এসেটার স্ট্রাকচার কিরকম হবে। তো প্রথমেই আমরা লিখে ফেলবো ইন্ট্রোডাকশন। প্রথম যে সেগমেন্টটা থাকবে এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশনে আপনি কি করবেন, প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন, আপনার যে কোয়েশ্চনটা আছে ওইটাকে প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজ মানে কি, মানে একটু ঘুরিয়ে লিখতে হবে। আর গিভ ইউর অপিনিয়ন, ক্লিয়ার পজিশন, মানে কি যে ২টা সাইড দেওয়া থাকবে এর মধ্যে যে কোনো একটা সাইড নিয়ে আপনার কথা বলতে হবে। এটা ইন্ট্রোডাকশনে আপনি ১ থেকে ২টা সেন্টেন্স বা হাইয়েস্ট ৩টা সেন্টেন্সের মধ্যে লিখে ফেলার ট্রাই করবেন। আর এরপরে আপনি লিখবেন নাম্বার 2 তে যে বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 1 এ কি থাকবে, যে ২টা ভিউ তো দেওয়া থাকবে, আপনার প্রথম ভিউটা নিয়ে আপনি বডি প্যারাগ্রাফ 1 এ কথা বলবেন এবং এক্সপ্লেইন করবেন, পারলে এক্সাম্পল দিবেন। তো এটার ডিটেইলস আলোচনা আমরা একটু পরেই করতেছি। এরপরে আসেন বডি প্যারাগ্রাফ 2 তে। বডি প্যারাগ্রাফ 2 সেম জিনিস, যে আপনার যে
আরেকটা অপিনিয়ন দেওয়া থাকবে, সেকেন্ড অপিনিয়ন বা সেকেন্ড ভিউ, ওইটা নিয়ে আপনি আলোচনা করবেন, এক্সপ্লেন করবেন, পারলে একটা এক্সাম্পল দিবেন। এরপরে আসেন যে বডি প্যারাগ্রাফ 3, দেখেন এখানে আমি লিখছি যে নট নেসেসারি, মানে কি? মানে হচ্ছে গিয়ে আপনি তো বডি প্যারাগ্রাফ 1-এ আপনার প্রথম ভিউটা নিয়ে কথা বললেন, এইখানে সেকেন্ড ভিউটা নিয়ে কথা বলবেন। তো আপনি সেকেন্ড ভিউটা নিয়ে যখন কথা বলবেন, আপনি যদি ওইটার পক্ষে থাকেন, আপনি লিখে দিবেন ওই প্যারাগ্রাফে যে আমি এটার পক্ষে আছি, কেন আছি। আর আমি কি করতাম, বা অনেকেই করে এটা, তো এটা না করলেও সমস্যা নেই, করলেও সমস্যা নেই, কারণ লেখার কোনো 100% রুল নাই যে এইভাবেই লিখতে হবে। এটা একটা জাস্ট স্ট্রাকচার যে সবাই এইভাবে ফলো করে যাতে সুন্দরভাবে বোঝা যায় লেখাটা। তো আমি বডি প্যারাগ্রাফ 3 থেকে কি করতাম, সেপারেট একটা সেগমেন্ট নিতাম। প্রথম সেগমেন্টে আমি বডি প্যারাগ্রাফ 1-এ একটা ভিউ নিয়ে কথা বলতাম, বডি প্যারাগ্রাফ 2-তে সেকেন্ড ভিউ নিয়ে কথা বলতাম, থার্ড প্যারাগ্রাফে আমি আমার সাইডটা বলতাম। তো এইভাবে লেখার জন্য আমার প্রথম মক টেস্টেই 7 চলে আসছিল আইএলটিএস এর, উইদাউট এনি প্রিপারেশন, জাস্ট আমি একদিন দেখে গেছিলাম যে কিভাবে লেখা লাগে, ভিডিও দেখে গেছিলাম। তো আমি এইভাবে বডি প্যারাগ্রাফ 3টা দিতাম। আপনারা চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। তো এখানে কি বলছি যে বডি প্যারাগ্রাফ 3 যদি আপনি দেন, কি কি করবেন, আপনার অপিনিয়নটা শুধু এখানে দিবেন উইথ জাস্টিফিকেশন, মানে আপনি যে এটা বললেন কেন বললেন। আর আরেকটা পয়েন্ট লিখছি যে আমি নট নেসেসারি টু গিভ দিস পোর্শন, মানে আমি যেটা বললাম, ইউ ক্যান রাইট ইট ইফ ইউ ওয়ান্ট অ্যান্ড ইউ হ্যাভ এনাফ টাইম, মানে কি আপনার যদি হাতে এনাফ সময় থাকে তাইলেই আপনি লেখেন, আদারওয়াইজ যদি আপনি মনে করেন না আমার হাতে তো টাইম নেই, তো আপনি জাস্ট ইন্ট্রোডাকশন, তারপরে বডি প্যারাগ্রাফ 1, তারপরে বডি প্যারাগ্রাফ 2, তারপরে আপনি কনক্লুশনে চলে যান। বাট অবশ্যই আপনার সাইডটা তো বলতে হবে, এটা না বললে তো মার্ক পাবেন না, ওইটা বডি প্যারাগ্রাফ 2-তে বলে দিবেন আর কি। আবার মনে করেন না যে আমি বলছি দেখে আপনার লেখাই লাগবে না, না লেখা লাগবে। তো এরপরের পার্টটা হলো কনক্লুশন। কনক্লুশন মানে কি এন্ডিং। তো এখানে কি করতে হবে, সামারাইজ বোথ ভিউজ, মানে যে কথাগুলো বলছেন এটার একটা সামারি 1-2 লাইনের, আর রিস্টেট ইওর অপিনিয়ন ক্লিয়ারলি, আর আপনার যে অপিনিয়নটা এটা 1 লাইনে জাস্ট বলে দিবেন। এখন আসলে একটা স্যাম্পল কোয়েশ্চেন আমরা সলভ করি, আর আমি ভিডিওর এন্ডে কিছু কোয়েশ্চেন দিয়ে দিব, আপনারা ওই স্যাম্পল কোয়েশ্চেনগুলো সলভ করবেন, আর কমেন্টে অথবা আমাকে মেসেজ করে দিতে পারেন আনসারগুলো। আমি ট্রাই করব যে এগুলার কোথাও ভুল আছে কিনা বা কিভাবে ইমপ্রুভ করা যায় ওই জায়গাগুলো কারেকশন করার জন্য। তো আজকের কোয়েশ্চনটা হলো, সাম প্যারেন্টস থিঙ্ক দ্যাট, এখানে থিংস হবে না, সরি, এখানে থিঙ্ক হবে, থিঙ্ক দ্যাট চিলড্রেন শুড বি দ্য বেস্ট অ্যাট এভরিথিং, মানে কি? মানে চিলড্রেনদের, বাচ্চাদের সব কিছুতেই বেস্ট হইতে হবে, মানে সব ক্ষেত্রেই সেরা হইতে হবে, এভরিথিং দে ডু, অ্যান্ড হোয়াইল আদার্স ডিসএগ্রি, মানে কি? অনেকে মনে করে, অনেকে মনে করে না। এখানে একটা স্পেস হবে, তো তাড়াহুড়া করে বানাতে গিয়ে মিস্টেক হয়ে গেছে, সরি। তো এখন আমরা দেখি যে কিভাবে এটার ইন্ট্রোডাকশনটা লিখবো। আমি এখানে 3 টাইপের ইন্ট্রোডাকশন দিয়েছি, মানে 3টা ভিন্ন ভিন্ন ইন্ট্রোডাকশন দিয়েছি। কেন? কারণ যাতে আপনাদের প্রিপারেশন নিতে সুবিধা হয়। আপনারা যেকোনো একটা লিখবেন এই 3টার মধ্যে থেকে, যেটা আপনাদের ভাল লাগে। মানে এইটাই লিখবেন না, কারণ এটা তো আমার আনসার। আপনারা ট্রাই করবেন আপনাদের মতো আনসার দেওয়ার। তো একটু চেঞ্জ করে লিখবেন আরকি আমারটা থেকে, বা আপনারা চাইলে এটা দিতেও পারেন, কোনো সমস্যা নেই। তো একটা ইন্ট্রোডাকশন হতে পারে যে many parents place high expectations on their children and encourage them to excel in all activities. তো আমি কি বলছিলাম, ইন্ট্রোডাকশনে আপনাদের প্রথমেই প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজ মানে কি, প্রশ্নের অর্থটা সেম থাকবে, বাট আপনার লেখাটা হইতে হবে একটু ঘুরিয়ে। তো যেমন ধরেন এখানে লেখা আছে সাম প্যারেন্টস, আমি এখানে দিলাম মেনি প্যারেন্টস। সাম প্যারেন্টস মানে কি কিছু প্যারেন্টস, আর মেনি প্যারেন্টস মানে কি যে অনেক প্যারেন্টসই আছে। তো অর্থটা কিন্তু সেমই। তো এই কারণে আপনাদের ভোকাবুলারির দিকে একটু নজর রাখতে হবে যে কোন ওয়ার্ডের ক্ষেত্রে কি লেখা যায়, এবং ট্রাই করবেন যে ওয়ার্ড বাই ওয়ার্ড প্যারাফ্রেজ না করতে, যে মেনি প্যারেন্টস এখানে লিখবেন, তারপরে আপনারা লিখবেন যে জাস্ট বেস্টের জায়গায় লিখে দিলেন অন্য কিছু, সাপোজ গুড লিখে দিলেন, এইভাবে না, একটু ডিফারেন্ট ওয়েতে লিখবেন। যেমন আমি এখানে কি লিখছি, মেনি প্যারেন্টস প্লেস হাই এক্সপেকটেশনস, মানে কি অনেক বেশি এক্সপেকটেশন চাপিয়ে দেয় চিলড্রেনদের উপরে, অ্যান্ড এনকারেজ দেম টু এক্সেল। এক্সেল মানে কি বেস্ট, বেস্ট মানে কি সব থেকে সেরা, এক্সেল মানে কি একদম ফাটিয়ে ফেলা সোজা কথায়। ইন অল অ্যাক্টিভিটিস, এই দেখেন এভরিথিং দে ডু এর জায়গায় আমি লিখছি ইন অল অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিস মানে কি সব কাজ করা। হোয়াইল আদার্স বিলিভ সাচ প্রেশার ক্যান বি হার্মফুল। তো আপনারা চাইলে এটা নাও লিখতে পারেন, আপনারা লিখতে পারেন যে আদার্স ডোন্ট অ্যাগ্রি, এইভাবে লিখতে পারেন। ডিসএগ্রি এর অপোজিট ওয়ার্ড কি? অ্যাগ্রি।
তো আপনারা নট এগ্রি লিখে দিলেন। বাট এইভাবে লেখাটা একটু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। আপনারা ধরেন আইএলটিএস 7.5 8 এরকম স্কোর যদি তুলতে চান এইভাবে লেখাটা বেটার। মানে এটা সহজে কিভাবে লিখবেন, আপনারা বাংলায় কথা বলবেন ফার্স্টে, যে এখানে বলছে যে কিছু প্যারেন্টস মনে করে চিলড্রেনদের সব ক্ষেত্রেই ভালো হইতে হবে, অনেকে মনে করে না। তো আগে বাংলায় বলেন যে কি, যে অনেক মানুষই মনে করে বা অনেক মানুষ সন্তানদের উপরে প্রেশার দিয়ে সবকিছুতে ভালো হইতে হবে, আবার অনেকে মনে করে এই প্রেশারটা খারাপ। তো আপনি যখন বাংলা ভালো মতো বলতে পারবেন, আপনি ইংলিশও ভালো মতো লিখতে পারবেন। সিম্পল হিসাব। আচ্ছা, এরপর লাইনটা আমরা কি লিখবো? দিস এসে উইল discuss both perspectives before explaining why a balanced approach is more beneficial for a child's overall development. তো আমি এখানে বলছি যে কি, একটা ব্যালেন্স গ্রাউন্ড দরকার, যে মোটামুটি ধরেন ভালো হবে, খুব খারাপ হবে না, আবার প্রেশারও দেওয়া যাবে না। আবার আপনি মনে করতে পারেন যে আমি বলবো যে না, সবকিছুতেই ভালো হইতে হবে। আবার আপনি ওই পক্ষে থাকতে পারেন যে না, সবকিছুতে ভালো হওয়ার দরকার নেই। বাট একটা বিষয় মাথায় রাখবেন, যে যিনি এক্সামিনার উনি আপনার আনসারের উপরে কোনো মার্ক দিবে না। মানে আপনি কোন পক্ষে আছেন ওইটার উপরে কোনো মার্কই নেই। সে মার্কিং করবে কিসের উপরে? সে মার্কিং করবে আপনি যে পক্ষটা নিলেন বা আপনি যে মতামতটা দিলেন ওইটার ক্ষেত্রে আপনি কতটুকু লজিক দিতে পারলেন, কতটুকু জাস্টিফাই করতে পারলেন আপনার অপিনিয়নটা বা আপনার থটটা। দেখেন এখানে আমি লিখছি যে একটা ব্যালেন্স অ্যাপ্রোচ। আমাকে কিন্তু বলছে যে তোমার মতামত দাও। আমাকে বলে নাই তুমি একটা পক্ষ নও, যে এটা কি ঠিক না ভুল এটা বলে নাই। বলছে যে ইওর অপিনিয়ন। তো আমি এই পক্ষেও থাকতে পারি, আমি এই পক্ষেও থাকতে পারি, আমি কোনো একটা মিডিল গ্রাউন্ডও থাকতে পারি। ইটস আপ টু ইউ। আচ্ছা, এখন যদি আমি আরেকটা পার্ট দেখি, যে প্যারেন্টস অফেন হোল্ড স্ট্রং ভিউজ। মানে কি, প্যারেন্টস অনেক সময় একটা ভিউ রাখে, তাদের মধ্যে শক্তভাবে বিলিভ করে। আপনি এখানে ভিউসের জায়গায় বিলিভও দিতে পারেন, যে প্যারেন্টস অফেন হোল্ড স্ট্রং বিলিভস অ্যাবাউট হাউ দেয়ার চিলড্রেন শুড পারফর্ম, মানে কিরকম পারফর্ম করবে, উইথ সাম ইনসিস্টিং দ্যাট ইয়ংস্টার্স ট্রাইভ টু বি দ্য বেস্ট ইন এভরি অ্যাক্টিভিটি। দেখেন এইটা অলমোস্ট ব্যান্ড 8 লেভেলের একটা রাইটিং। আমি বলতেছি না আপনাদের এটাই লিখতে হবে। আমি এটা কেন দিলাম, ধরেন যারা অনেক বেশি প্র্যাকটিস করতেছে বা যাদের ভোকাবুলারি অনেক ভালো তাদের জন্য। এবং যেহেতু আমি ভিডিওটা সবার জন্যই বানাচ্ছি, তো প্রথমে আপনি এখান থেকে শুরু করেন। এইটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি ভাবে যদি লিখতে চান। বাট আবার এটা মনে করা দরকার নেই যে আমার এক্সট্রা অর্ডিনারি লিখতে হবে, ঠিক আছে? তো সহজভাবে লিখে আপনি মার্ক আনতে পারেন। বাট সবার থেকে আলাদা হওয়ার জন্য একটু এইভাবে লিখতে পারেন, যে উইথ সাম ইনসিস্টিং দ্যাট ইয়ংস্টার্স ট্রাইভ টু বি দ্য বেস্ট ইন এভরি অ্যাক্টিভিটি। মানে কি, তারা যে অ্যাক্টিভিটিটাই করবে এটাতে যাতে তারা বেস্ট হয়। while others believe such expectations are unreasonable। মানে কি, এটা কোনো রিজন নাই এটা মনে করার। This essay will examine both perspectives before arguing that a balanced and supportive approach is more beneficial for a child's development। দেখেন সেম জিনিস, যে আমি মনে করি যে ব্যালেন্স অ্যাপ্রোচ দরকার এবং একটা সাপোর্টিভ অ্যাপ্রোচ দরকার, মানে স্টুডেন্টদের সাপোর্ট করার জন্য। আচ্ছা, গেল। তো পার্ট 3 আপনারা বা টাইপ 3টা আপনারা পড়ে নেবেন ভিডিওটা পজ করে। এখন আসেন বডি প্যারাগ্রাফে। বডি প্যারাগ্রাফটা কিভাবে লিখবো? যে দেখেন, এইটা হলো আমার বডি প্যারাগ্রাফ 1, এটা হলো বডি প্যারাগ্রাফ 2, এটা হলো বডি প্যারাগ্রাফ 3। আপনারা চাইলে এই পার্টটা মার্জ করেও দিতে পারেন, ঠিক আছে? মানে এই পুরাটা একসাথে লিখে ফেললেন, মানে এই যে এই পুরা প্যারাগ্রাফটা একসাথে লিখে ফেললেন। তো বডি প্যারাগ্রাফ 1 আমরা কি লিখবো? যে অন দ্য ওয়ান হ্যান্ড, বা আপনারা লিখতে পারেন যে ফার্স্টলি দিয়ে শুরু করতে পারেন। তো কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো দিয়ে শুরু করা যায়, ওইটা আমি ট্রাই করবো একটা ডিটেল ভিডিও বানানোর, ওইটার শুধু ওই টপিকটার উপরেই। এবং আমি ট্রাই করবো একটা পিডিএফ বানিয়ে দেওয়ার, আপনারা যাতে সহজে পেয়ে যান এটা। তো আপনারা শুরু করলেন অন দ্য ওয়ান হ্যান্ড, বা টু বিগিন উইথ লিখতে পারেন, ফার্স্টলি লিখতে পারেন। প্যারেন্টস হু এক্সপেক্ট দেয়ার চিলড্রেন টু বি দ্য বেস্ট ইন এভরিথিং often believe that excellence leads to future success। মানে কি, মানে আমি বললাম যে অনেক প্যারেন্টস মনে করে সবকিছুতে ভালো হইতে হবে যেটা তাদের ফিউচারে সাকসেস দিবে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আপনারা লেখার আগেই, মানে লেখা শুরু করার আগেই, প্রশ্নটা পড়ার পরই প্রথম 5 মিনিট আপনারা একটা, আপনাদের তো এক্সট্রা পেজ দেওয়া হবে 2টা, ওই পেজের মধ্যে আপনারা আগে আপনাদের কি লিখবেন ওইটা একটা টেবিল আকারে লিখে ফেলবেন। যে একটা টেবিল বানাবেন, এক সাইডে একটা ভিউ, আরেক সাইডে সেকেন্ড ভিউ। আপনি প্রথম ভিউ নিয়ে কি লিখবেন এটা আপনি এখানে জাস্ট 2-3 ওয়ার্ডে লিখে ফেলবেন, যে আমি এটা লিখবো, আর এটার এগেনস্টে আমি কি লিখবো, এটা লিখবো।
তো এটা কেন করবেন? কজ আপনি যদি ডিরেক্ট লিখতে যান আপনার মাথায় ইনস্ট্যান্টলি কোনো আইডিয়া আসবে না, আসলেও খুবই বোগাস আইডিয়া আসবে। এটা সবার ক্ষেত্রে, আপনি যত ভালোই রাইটার হন না কেন, এটা খুবই স্বাভাবিক জিনিস। তো আপনি যদি আগেই নোট করে রাখেন তো দেখবেন যে লিখতে গেলে তখন সুবিধা হবে, কারণ আপনি তো তখন কিওয়ার্ডটা জেনেই আছেন যে এই জিনিসটাই লিখবো। তখন আপনি সহজভাবে স্ট্রাকচার্ড ওয়েতে বানিয়ে লিখতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন আসি এর পরের লাইন। ইন অ্যান ইনক্রিজিংলি কম্পিটিটিভ ওয়ার্ল্ড, high achievement can open doors to better educational and career opportunities. মানে কি, একটা কম্পিটিটিভ ওয়ার্ল্ড এখন, যেটা দিনকে দিন শুধু বাড়তেছে কম্পিটিশন। হাই অ্যাচিভমেন্ট ক্যান ওপেন ডোরস টু বেটার এডুকেশনাল অ্যান্ড ক্যারিয়ার অপরচুনিটিস। তো কি লিখবো আমি পয়েন্টে? ধরেন আমি যদি এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড যে আমি পয়েন্ট লিখতে বলছি, প্রথম পয়েন্টে আমি লিখতাম যে সবাই মনে করে বেস্ট হইতে হবে, তো আমি জাস্ট লিখে ফেলতাম 1 নাম্বার দিয়ে এক্সিলেন্স ইন এভরিথিং। সেকেন্ড টপিকটা লিখতাম যে বেটার এডুকেশনাল ক্যারিয়ার অপরচুনিটিস। তো তখন আমি এই সেন্টেন্সটা লিখে ফেলতাম যে ইন অ্যান ইনক্রিজিংলি কম্পিটিটিভ ওয়ার্ল্ড, হাই অ্যাচিভমেন্ট ক্যান ওপেন ডোরস টু বেটার এডুকেশনাল অ্যান্ড ক্যারিয়ার অপরচুনিটিস। আচ্ছা, এরপরে আমরা লিখবো যে আপনি আপনার মতো লিখবেন, আমি আমারটা বলতেছি যে এনকারেজিং চিলড্রেন টু স্ট্রাইভ ফর এ টপ পারফরমেন্স ক্যান অলসো ফস্টার ডিসিপ্লিন। দেখেন, ফস্টার মানে কি? ডিসিপ্লিন গঠন করা বা তৈরি করা, রেজিলিয়েন্স অ্যান্ড এ স্ট্রং ওয়ার্ক এথিক, মানে একটা স্ট্রং ওয়ার্ক এথিক তৈরি করবে তার মধ্যে। ফর ইনস্ট্যান্স, এই যে এই টাইপের কিছু লিঙ্কিং ওয়ার্ড আপনারা খুব ভালো মতো শিখে যাবেন, আমি ডিটেল ভিডিও করবো এটা নিয়ে, সমস্যা নেই। Children who are pushed to excel academically and in extracurricular activities may develop determination। মানে কি, যারা একাডেমিক্যালি এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে নিজেদের পুশ করে তাদের মধ্যে ডিটারমিনেশন তৈরি হয় এবং টাইম ম্যানেজমেন্ট স্কিলটা তৈরি হয়। দ্যাট সার্ভ দেম ওয়েল ইন অ্যাডাল্টহুড। মানে কি, তাদের অ্যাডাল্টহুডেও খুব ভালোভাবে সাপোর্ট দেয় এই জিনিসটা। এই গেল আমাদের বডি প্যারাগ্রাফ 1। এখন আসেন বডি প্যারাগ্রাফ 2। যেহেতু আমরা লিখছি অন দ্য ওয়ান হ্যান্ড, আমরা লিখবো অন দ্য আদার হ্যান্ড। যদি লিখতাম ফার্স্টলি, এখানে লিখতাম সেকেন্ডলি লিখতে পারেন, বা অন দ্য আদার হ্যান্ডও লিখতে পারেন। আচ্ছা, তো অন দ্য আদার হ্যান্ড, এক্সপেক্টিং চিলড্রেন টু আউট পারফর্ম others in every area can create excessive pressure and negatively affect their mental health। মানে কি, আমরা এই ফার্স্ট প্যারাগ্রাফে যেটা বলছি এটার অপোজিট ভিউটা এখন আমরা আলোচনা করব। মানে এই সেন্টেন্স দিয়ে বুঝাইছে যে সব কিছুতে ভালো হইতে গেলে যদি চিলড্রেনরা মনে করে যে তাদের সব ক্ষেত্রে অন্যদের থেকে ভালো হইতে হবে, সেটা তাদের প্রেশার ক্রিয়েট করে তাদের উপর এবং তাদের মেন্টাল হেলথের উপরে এফেক্ট করে। আচ্ছা, তো আমি এই পার্টে, টেবিলের এই পার্টটাতে কি লিখে ফেলবো যে প্রেশার অ্যান্ড এফেক্ট মেন্টাল হেলথ। তো এই 2-3টা ওয়ার্ড দেখে আমি বুঝে ফেলবো যে আমার কোন লাইনটা লিখতে হবে যখন আমি ফুল এসেটা লিখতে আসবো। আচ্ছা, এরপরের লাইন, চিলড্রেন হ্যাভ ডিফারেন্ট ট্যালেন্টস অ্যান্ড ইন্টারেস্টস and forcing them to achieve perfection may lead to anxiety, low self-esteem and burnout। মানে হলো চিলড্রেনরা, যারা চিলড্রেন আছে তারা ডিফারেন্ট ট্যালেন্ট থাকে সবার মধ্যে। কেউ গান ভালো পারে, কেউ আর্ট ভালো পারে। তো যে গান ভালো পারে তাকে যদি আমি বলি না তোমাকে আর্টেও বেস্ট হইতে হবে, সেই ক্ষেত্রে তার মধ্যে অ্যাংজাইটি, লো সেলফ এস্টিম মানে নিজের উপর আত্মবিশ্বাস কমে যাওয়া, এবং বার্ন আউট মানে একদম ধরেন স্ট্রেস ফিল করা, ওইটা হবে। মোরওভার, কনস্ট্যান্ট কম্প্যারিজন উইথ আদার্স ক্যান রিডিউস ইনস্ট্রিংটিক মোটিভেশন। এই দেখেন, এই টাইপের কিছু ওয়ার্ড যদি আপনারা দেন সেই ক্ষেত্রে আপনার ভোকাবুলারিতে কিছু মার্ক আসবে। যে ইনস্ট্রিংটিক বা ইনস্ট্রিংসিক মোটিভেশন মানে কি, মানে হলো তাদের যে ভিতরের মোটিভেশন যে আমি এই ক্ষেত্রে ভালো, সেটা আপনি দমিয়ে ফেললেন তখন। তো আরেকটা হইতে পারে মেকিং চিলড্রেন পারসিউ সাকসেস ফর অ্যাপ্রুভাল রাদার দেন পার্সোনাল গ্রোথ। মানে কি, সেই ক্ষেত্রে সে মনে করবে যে আমার মানুষের ভ্যালিডেশন দরকার বা মানুষ আমাকে ভালো বলুক, এই চিন্তা করে সে কাজ করবে, রাদার দেন পার্সোনাল গ্রোথ মানে পার্সোনাল গ্রোথের কথা চিন্তা করবে না। তো এটা কি ভালো? না, এটা ভালো না। কারণ হচ্ছে কে কি বললো এটার উপরেই যদি সে সারা জীবন থাকে তার তো নিজের কোনো গ্রোথ হবে না। আচ্ছা, এবং লাস্টলি আমরা কি লিখবো? এ চাইল্ড হু স্ট্রাগলস টু মিট আনরিয়ালিস্টিক এক্সপেকটেশনস মে ফিল লাইক এ ফেইলার ডিসপাইট মেকিং জেনুইন এফোর্ট। মানে কি, মানে হলো একটা চিলড্রেন যদি আনরিয়েলিস্টিক গোলের পিছনে দৌড়ায় তাহলে তার এফোর্ট দেওয়ার আসলে ইচ্ছা থাকবে না। কারণ এক্সাম্পল ওয়াইজ আমরা বলতে পারি, ধরেন আজকে আমি চাইলাম যে আমি সাকিব আল হাসানের মতো ওয়ার্ল্ডের 1 নাম্বার অলরাউন্ডার হয়ে যাব। এইটা শর্ট টার্মে কিন্তু একটা আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন, কারণ কি আপনি একদিনে তো হইতে পারবেন না। বা ধরেন
আপনার বয়স এখন কত, ধরেন 25 থেকে 30, ধরেন ফর এক্সাম্পল 25 থেকে 30ই বললাম। তো আপনি এখন চাইতেছেন যে ওয়ার্ল্ডের 1 নম্বর অলরাউন্ডার হবেন। এটা তো আনরিয়েলিস্টিক, কারণ আপনাকে তো বিকেএসপি থেকে শুরুতেই খেলা শুরু করতে হবে। একদিনে তো কেউ ক্রিকেটার হয় না, বছরের পর বছর খেলা লাগে। তো আপনি হুট করে 25-30 বছরে এসে ক্রিকেটার হইতে যাবেন, তো এটা খুবই আসলে আনরিয়েলিস্টিক একটা গোল। এর থেকে আপনি রিয়েলিস্টিক কিছু গোল দেন, যে না, আমি আমার ক্লাসের বেস্ট স্টুডেন্ট হব, বা আমি টিচার হব, বড় হয়ে ডক্টর হব, যদি আপনি অলরেডি মেডিকেলে ভর্তি থাকেন আর কি। বা ধরেন আপনার ইঞ্জিনিয়ারিং এ ভর্তি আছেন, তো মনে হইলো যে না, আমি ইঞ্জিনিয়ার হব না, ব্যাংকার হব। তো আপনার কাছে অপশন খোলা, তো ওইগুলো আনরিয়েলিস্টিক না, তো আপনি চাইলেই পারবেন। তো রিয়েলিস্টিক গোল সেট করতে হবে। আনরিয়েলিস্টিক গোল চাইলে প্রেশার ক্রিয়েট হয়। তো এটা আমি লিখলাম, এই গেল আমার পার্ট 2। পার্ট 3-তে আমি কি লিখবো, ইন মাই অপিনিয়ন। এই দেখেন, এখানে লিখলাম ইন মাই অপিনিয়ন। কেন? কারণ এখন আমি আমার অপিনিয়নটা দিব। হোয়াইল এনকারেজিং চিলড্রেন টু পারফর্ম ওয়েল ইজ ইম্পর্টেন্ট, মানে কি, চিলড্রেনদের ভালো পারফর্ম করার উৎসাহ দেওয়াটা ইম্পর্টেন্ট। কমা দিলাম। তো আমি আরেকটা কথা বলবো, কি বলবো, এক্সপেক্টিং দেম টু বি দ্য বেস্ট এট এভরিথিং ইজ নিদার রিয়েলিস্টিক নর হেলদি। দেখেন, নিদার নর, ইদার অর, এগুলো হয়েছে গিয়ে এক একটা কানেক্টিং সেন্টেন্স। তো এগুলো দিয়ে আপনার ভোকাবুলারি বোঝা যায়, এবং আপনি ট্রাই করবেন শুধু সিম্পল ওয়ার্ড না লিখে কমপ্লেক্স কম্পাউন্ড অ্যাড করার জন্য। আচ্ছা, তো আমি কি বললাম, যে পারফর্ম ওয়েল করতে হবে, মানে কি, ভালো পারফর্ম করার জন্য উৎসাহ দিতে হবে, কিন্তু আবার সবকিছুতেই ভালো হবে, সে বেস্ট হবে, এটা রিয়েলিস্টিকও না, হেলদিও না। এরপরের লাইনটা আমি কি লিখবো, প্যারেন্টস শুড ইনস্টেড সাপোর্ট দেয়ার চিলড্রেন ইন ডিসকভারিং দেয়ার স্ট্রেংথ, মানে তার শক্তির জায়গাটা কোনটা, অ্যান্ড ডেভেলপিং স্কিলস এট দেয়ার ওন পেস, মানে তাদের নিজস্ব গতিতে তাদের স্কিলটা ইমপ্রুভ করতে উৎসাহ দেওয়া। দিস অ্যাপ্রোচ প্রমোটস কনফিডেন্স, ইমোশনাল ওয়েলবিং অ্যান্ড লাইফ লং লাভ অফ লার্নিং। আচ্ছা, মানে কি, এই অ্যাপ্রোচটা কনফিডেন্সও বাড়াবে, ইমোশনালি তাকে ওয়েলবিং মানে ভালো বানাবে, এবং লাইফ লং লাভ অফ লার্নিং, মানে কি, তাকে সারা জীবন শিখার যে একটা প্রসেস এটার মধ্যে রাখবে, কারণ সে তো প্রেশার ফিল করতেছে না তখন। এই গেল আমাদের বডি প্যারাগ্রাফ 1, 2, অ্যান্ড যদি আপনারা 3 দিতে চান 3। এখন আসেন আমরা কনক্লুশনে চলে আসি। কনক্লুশনে আমি 3টা ভিন্ন ভিন্ন কনক্লুশন দিছি, আপনারা পজ করে স্ক্রিনশট নিতে পারেন অথবা খাতায় লিখে ফেলতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে। তো কনক্লুশনের শুরুতে অনেকভাবে শুরু করা যায়। ধরেন আপনি ইন কনক্লুশন দিতে পারেন, টু সাম আপ দিতে পারেন, ওভারঅল দিতে পারেন, আরো অনেক কিছু দিতে পারেন, ওইগুলা আলোচনা করব অন্য সময়। তো ধরেন আমরা কোনটা নিয়ে কথা বলবো, ধরেন এটা নিয়ে কথা বলি, যে ইন কনক্লুশন মানে শেষ করার জন্য আমরা কি বলবো। তো বা আপনি আরো লিখতে পারেন টু সাম আপ, এরকম অনেক কিছু আছে, যে অল দো স্ট্রাইভিং ফর এক্সিলেন্স ক্যান প্রিপেয়ার চিলড্রেন ফর ফিউচার চ্যালেঞ্জেস, মানে এক্সিলেন্সের পিছনে যে একটা থ্রাইভ থাকে বা একটা নেশা থাকে, এটা চিলড্রেনদের ফিউচার চ্যালেঞ্জের জন্য তৈরি করে। বাট এক্সেসিভ প্রেশার টু বি দ্য বেস্ট ইন অল এরিয়াস মে হার্ম দেয়ার মেন্টাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট। দেখেন, সেম কথাই আমি বলছি, বাট একটু ঘুরিয়ে। আচ্ছা, a supportive and balanced parenting style is therefore the most effective way to help children reach their full potential। তার মানে কি, আমি শুরু থেকেই বলতেছি একটা ব্যালেন্স অ্যাপ্রোচ লাগবে, আমি শেষও করবো এইভাবে, যে একটা সাপোর্টিভ আর ব্যালেন্সড প্যারেন্টিং এর যে পদ্ধতি, এটার মাধ্যমেই একটা চিলড্রেন তার ফুল পটেনশিয়ালে গ্রো করতে পারবে। তো এই ছিল ডিসকাশন এসে। এখন প্র্যাকটিস করার জন্য আমি 3টা আলাদা আলাদা কোয়েশ্চেন দিয়ে দিলাম, আপনারা সলভ করার ট্রাই করেন, এবং কমেন্টে অথবা রিপ্লাই আমাকে জানাইতে পারেন, আমি রিভিউ করার ট্রাই করব এবং আপনাদের ফিডব্যাক দেওয়ার ট্রাই করব। এই ছিল আজকের ভিডিও। তো আশা করি সবার অনেক হেল্প হয়েছে, এবং যদি আপনি পুরো ভিডিওটা দেখে থাকেন, আশা করি এরপর আপনার ডিসকাশন এসে নিয়ে কোনো সমস্যা হবে না, এবং আপনি আপনার যে ডিজায়ার মার্ক বা কাঙ্ক্ষিত যে মার্কটা আছে সেটা আপনি পেয়ে যাবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং, গুড লাক।